গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো রয়েছো, খুব সুন্দর রয়েছো এবং নিজের পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ। আজকের প্র্যাকটিস সেটে আমি যে সমস্ত অঙ্কগুলো নিয়ে এসেছি, প্রত্যেকটা অঙ্ক আছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের, অর্থাৎ ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশে তোমাদের বিগত বছরগুলোতে যেগুলো পরীক্ষাগুলো হয়েছে সেই প্রিভিয়াস ইয়ার থেকে আমি প্রশ্নগুলো নিয়ে এসেছি। খুব সুন্দর প্রশ্ন রয়েছে। আজকের ক্লাসে আমাদের বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে তোমরা যেন বুঝতে পারো যে আমি বাকি প্র্যাকটিস সেটগুলোতে যে অঙ্কগুলো করাচ্ছি সেই অঙ্কগুলো কতটা গুরুত্বপূর্ণ। এবার কিভাবে বুঝতে পারবে না, কম্পেয়ার করে। আজকে যে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেটার সঙ্গে তুমি তুলনা করবে আমার বাকি প্র্যাকটিস সেটগুলো, যে বাকি প্র্যাকটিস সেটগুলোতে আমার অঙ্কের লেভেলগুলো কেমন রয়েছে, যে তোমাদের ডব্লিউবিপি এবং কলকাতা পুলিশে এক্সামিনার যে লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে সেই লেভেলের প্রত্যেকটা প্রশ্ন আসছে কি না। না আমি শুধু ভিউদের জন্য অন্য উল্টোপাল্টা কোশ্চিন করাচ্ছি, যেন তোমরা সেই জিনিসটা যাচাই করতে পারো। আমি আগেও বলেছি এবং এখনও বলবো যে আমার প্রত্যেকটা প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং আমি প্রত্যেকটা মেথড একবারে জিরো লেভেল থেকে বলে দিচ্ছি, একবারে বেসিক জিরো টু একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বলে দিচ্ছি। যারা একেবারে ক্লাসের মধ্যে জিরো রয়েছে তাদেরকেও নিয়ে চলছি। যারা প্রথমবার এবার এক্সাম দেবে কম্পিটিটিভ এক্সামে তোমরা প্রথমবার এবার তোমরা ডব্লিউবিপির যারা পরীক্ষা দিবে তাদের জন্য একবারে আমি জিরো লেভেল থেকে নিয়ে চলছি। যারা যুক্ত থাকবে শেষ পর্যন্ত আমার প্র্যাকটিস এটা আশা করি আমি 25টাতে তোমাদের গণিতের 25টা একেবারে 25টাতে 25টা করে আসার মতো করে আমি তোমাদেরকে করিয়ে দেব এবং হুবাহু প্যাটার্ন এখান থেকে তুমি কমন দেখতে পাবে পরীক্ষা হলে গিয়ে। আমি যে প্যাটার্নে যে চ্যাপ্টার থেকে যতটা করে কোশ্চিন তোমাদেরকে করাবো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হলে আসবে, এটা কিন্তু আমার গ্যারান্টি। সেই জন্য বলবো যে তোমরা সচেতন হয়ে এখন থেকেই আর ফাঁকি মেরো না, তোমরা কন্টিনিউয়াসলি করে যাও প্র্যাকটিস সেটগুলো যেভাবে বলছি আমি। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে অঙ্কগুলো আমি করার আগে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করার চেষ্টা করবে। অ্যান্ড যদি না পারো তাহলে আমার কাছ থেকে সলিউশনটা দেখবে, দেখে আবার যখন ক্লাসটা শেষ হয়ে যাবে এবার প্রত্যেকটা প্রশ্ন একবার তুমি রিভিশন করে নিবে। এভাবে আমরা প্রত্যেক দিনের কাজ করে চলবো এবং আমি এই জন্যই তোমাদের প্রত্যেকটা প্র্যাকটিস সেটে যে কম প্রশ্ন রাখছি, কম করে প্রশ্নের কোয়ান্টিটি আমাদের কম, 8টা করে করছি এই জন্য, কারণ আমাদেরকে বাকি সাবজেক্টের উপরেও ফোকাস দিতে হবে এবং আমাদের হাতে সময় আছে এখন। আমরা অল্প 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 করে একেবারে ভালো জিনিসগুলো করব, কনসেপ্টের সঙ্গে করব, তাহলে যেন আমরা পরীক্ষা হলে প্রত্যেকটা প্রশ্ন করে আসতে পারি। এই টাইপের ভাবে করব, এমন নয় যে এমন উটপাটাং কোনো প্রশ্ন নিয়ে চলে আসলাম করে দিলাম, এরকম না। আমি প্রচুর অ্যানালাইসিস করে একবারে খুঁজে খুঁজে ভালো ভালো প্রশ্ন নিজে থেকেও তৈরি করে আমি নিয়ে আসি, যেগুলো তোমাদের একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, আসবে, যে টাইপের প্রশ্নগুলো আসবে সেইভাবে। কিছু করিয়ে দিলাম তার মানে কিছু হয় না স্যার। তোমাদের সময়টাও গুরুত্বপূর্ণ, সময়ের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের সিলেকশনটা স্যার। আমি উল্টো পাল্টা করালাম, তোমরা আমার উপরে ভরসা করে আছো, আমার করানো কিছুই আসলো না, কোনো প্যাটার্নই কমন আসলো না, তাহলে স্যার তোমাদের সময়টা লস হবে। তোমার 3টা বছর নষ্ট হয়ে যাবে, কারণ ডব্লিউবিপি আমরা দেখতে পাচ্ছি বিগত বারের তুলনায় আমরা প্রত্যেকবার আমি 2বার ভ্যাকেন্সি দেখলাম, 3 বছর পর পর আমার ফাইনাল সিলেকশন হচ্ছে। তার মানে একবার আমার সময় যদি নষ্ট হয়ে যায়, একটা সিলেকশন যদি আমার নষ্ট হয়ে যায়, তার মানে 3 বছর নষ্ট হয়ে গেল। আর একটা স্টুডেন্টের জন্য 3 বছর কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি ভালো করেই জানি স্যার। তাহলে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে এবং আমি বলবো স্যার তোমরা প্রত্যেকে একবার ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করবে। অবশ্যই তোমাদের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকে ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করবে, যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্র্যাকটিস সেটগুলো করতে পারে। চলো আমরা সকলে মিলে প্র্যাকটিস সেটগুলো করব। বলছে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। এই টাইপের অঙ্ক স্যার তোমরা প্রায় পরীক্ষাতে দেখে থাকো। খুব সুন্দরভাবে বলে দিচ্ছি, এর আগেও বলেছি, আগের প্র্যাকটিসগুলোতেও এই টাইপের অঙ্ক ছিল, আমি করিয়ে দিয়েছি। আজকে আবার বলে দিচ্ছি, দেখে নাও। দেখো কোনো আসল সরল সুদের হারে 20 বছরে কত গুণ হয়ে যাচ্ছে? 3 গুণ। তার মানে দেখো আমি যদি মূলধন অর্থাৎ প্রিন্সিপাল যদি আমি 1 টাকা ধরি, তাহলে এই 1 টাকাটা অ্যামাউন্ট কত হয়ে যাবে স্যার 20 বছরে বলছে? এই 1 টাকাটা হয়ে যাবে 20 বছরে আমার 3 গুণ অর্থাৎ 3 টাকা। অ্যামাউন্ট বলতে কি স্যার? সুদে আসলে কোনো টাকা আমার 3 গুণ হয়ে যাওয়া বা 4 গুণ হয়ে যাওয়া বা 5 গুণ হয়ে যাওয়া মানে কি বলছে স্যার? সুদে আসলে হয়ে যাচ্ছে এটা। অর্থাৎ মূলধন যদি আমার 1 টাকা থাকে তাহলে 20 বছর পর 3 গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সুদে আসলে হয়ে যাচ্ছে আমার 3 টাকা। অর্থাৎ অ্যামাউন্টটা কি স্যার? অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল। এখানে এই 3 টাকাটা হচ্ছে আমার সুদ প্লাস আসলে। তাহলে আমি ধরে নিব যে এই 1 টাকাটা আমার 20 বছর পরে হয়ে যাচ্ছে কত বছরে স্যার? 20 বছরে হয়ে যাচ্ছে
টি ইকুয়াল টু 20 বছরে হয়ে যাচ্ছে 3 টাকা। তার মানে দেখো 1 টাকার সুদে আসলে হচ্ছে 3 টাকা, তাহলে সুদ কত স্যার? মূলধন থেকে যদি আমরা সুদে আসলে থেকে যদি আমরা মূলধনটা বাদ দিয়ে দিই তাহলে সুদে আসল পেয়ে যাব। তার মানে 3 থেকে 1 বাদ দিব আমরা, এই 3 থেকে 1 বাদ দিব। তাহলে 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত পাবো স্যার আমরা? 2। তাহলে এই 2টা হবে আমাদের কি ইন্টারেস্ট অর্থাৎ সুদ। তার মানে 20 বছরে এই 1 টাকা সুদ হচ্ছে কত টাকা স্যার? 2 টাকা। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কি কত বছরে দ্বিগুণ হবে? কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ অ্যামাউন্টটা 2 গুণ হয়ে যাবে অর্থাৎ 2 টাকা হয়ে যাবে। তার মানে দেখো এইটা আমার দেখো এবার 1 টাকা ছিল 2 টাকা হয়ে গেল। তার মানে সুদ কত টাকা হলো স্যার? সুদে আসল থেকে আসলটা বাদ দিয়ে দেবো, পেয়ে যাবো সুদ। সুদ হয়ে গেল 1 টাকা। তার মানে 20 বছরের সুদ হচ্ছে 2 টাকা, তাহলে 1 টাকা সুদ কত বছরে হবে? 1 টাকা সুদ কত বছর হবে সেটা পেলেই আমরা পেয়ে যাবো যে অ্যামাউন্টটা 2 টাকা হয়ে যাবে অর্থাৎ 2 গুণ হয়ে যাবে। তাহলে দেখো 20 বছরে আমার সুদ হচ্ছে কত টাকা? আমার 20 বছরে হচ্ছে সুদটা 2 টাকা। তাহলে 1 বছরে কত স্যার? 2/20 টাকা। তাহলে এখানে কত টাকা সুদ হতে গেলে আমার অ্যামাউন্টটা 2 গুণ হয়ে যাবে স্যার? মূলধনটা 2 গুণ হয়ে যাচ্ছে। সুদ যদি 1 টাকা হয় তাহলে আমার 2 গুণ হয়ে যাবে এই টাকাটা। তার মানে 1 টাকা সুদ, তাহলে এই 1 টাকা সুদ হবে কত বছরে? 2/20 বছরে। আচ্ছা আচ্ছা, সরি এটা দাঁড়াও। 2 টাকা সুদ হচ্ছে আমার কত বছরে? 20 বছরে, তাই তো? আমাদেরকে তো বছর বের করতে বলছে। তাহলে 2 টাকা সুদ হচ্ছে 20 বছরে, তাহলে 1 টাকা সুদ হবে কত বছরে স্যার? 20/2 বছরে। তাহলে আমাদেরকে কি বের করতে হয়েছিল? সুদ 1 টাকা কখন হবে? যখন আমার সুদ 1 টাকা হয়ে যাবে তখন মূলধনটা কত গুণ হয়ে যাচ্ছে? আমার 2 গুণ। তাহলে এই 1 টাকা সুদ কত বছর হবে স্যার? কাটাকাটি করব সমান 10 পেয়ে যাব। তাহলে কত পেয়ে গেলাম আমরা? সমান 10 বছর। তাহলে এই আমাদের এই মূলধনটা কত বছরে 2 গুণ হবে? আমাদের হয়ে যাবে 10 বছরে। যে মূলধন আমার 20 বছরে 3 গুণ হয় সেই মূলধন আমার 10 বছরে হয়ে যাবে 2 গুণ। তাহলে এই টাইপের প্রশ্ন স্যার যখনই থাকবে 8 গুণ, 16 গুণ, 20 গুণ, 30 গুণ, যত গুণ বলতে পারে, আমরা ধরে নিব যে মূলধনটা 1 টাকা, যে 1 টাকাটা আমার 20 বছরে হয়ে যাচ্ছে কত টাকা? আমার 3 টাকা। 3 গুণ অর্থাৎ 3 গুণ মানে কি অ্যামাউন্টটা হয়ে যাচ্ছে 3 টাকা। যে টাকা 1 টাকা হয়ে যাচ্ছে 3 টাকা, তার মানে সুদ কত টাকা হলো স্যার? 3 থেকে 1 বাদ দিব, 2 টাকা সুদ। তাহলে 2 টাকা সুদ হচ্ছে কত বছরে? 20 বছরে। তাহলে 2 টাকা সুদ যদি 20 বছর হয় তাহলে আমাকে কি বলেছে? এই মূলধনটা কত বছরে 2 গুণ হবে? 2 গুণ হওয়া মানে কি? সুদ 1 টাকা হওয়া। সুদে আসল থেকে আসলটা বাদ দিব, সুদ 1 টাকা হওয়া। 2 গুণ হওয়া মানে হচ্ছে সুদ 1 টাকা হওয়া। তাহলে 1 টাকা সুদ কত বছর হবে স্যার? 1 টাকা সুদ হবে 10 বছর। তারপরে 10 বছরে হয়ে যাবে আমার সেই টাকাটা কত গুণ? 2 গুণ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমরা আর জীবনে ভুলবে না। যখনই দেখতে পাবে পরীক্ষা হলে এই টাইপের প্রশ্ন যে এত টাকা এত গুণ হচ্ছে, এত টাকা এত গুণ হচ্ছে, তাহলে কত বছর হবে? তাহলে এইভাবে তোমরা করে দিবে। চলো পরের প্রশ্ন দেখবে স্যার। একটি বিড়ালের 1 লাফ যেতে যে সময় লাগে, একটি বিড়ালের 1 লাফ যেতে, আচ্ছা 5 লাফ বলেছে স্যার, সরি। একটি বিড়ালের 5 লাফ যেতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ যায়। সে সময় একটা কুকুর কি করছে? আমার 4 লাফ যাচ্ছে। তাহলে বলছে কিন্তু কুকুরের 3 লাফ, অর্থাৎ কুকুর 3 লাফে যত দূর যাবে বিড়াল 4 লাফে তত দূর যাবে, অর্থাৎ বিড়ালের 4 লাফের আমার সমান হয়ে যাচ্ছে। তারপরে কুকুর যদি 3 লাফ দিয়ে যত দূর দূরত্ব যাবে, বিড়ালকে তত দূর দূরত্ব যেতে কত লাফ দিতে হবে? আমার 4 লাফ দিতে হবে। তাহলে বলছে বিড়াল ও কুকুরের দ্রুতির অনুপাত কত? দ্রুতি অর্থাৎ কি? স্পিডের অনুপাতটা কত আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে স্যার প্রথমে দেখো তুমি আমাকে কিসের শর্ত দিয়ে দিয়েছে? আমাকে দিয়ে দিয়েছে সময়ের। একটু যদি ভালো করে জ্ঞানচক্ষু দিয়ে তোমরা প্রশ্নটা পড়ো, একটু ধরার চেষ্টা করো, তাহলে ধরতে পারবে। দেখো যে একটি বিড়ালের 1 লাফ যেতে যে সময় লাগে, তার মানে সময়ের কথা বলছে। কার কথা বলছে? সময়ের কথা। তাহলে একটি বিড়ালের 5 লাফ যেতে, তার মানে বিড়ালকে কি দ্বারা লিখবো? ক্যাট দ্বারা। তারপর আমি ধরে নিলাম ক্যাটের 5 লাফ কার সমান হয়ে যাবে স্যার? সেই সময়ে কুকুর 4 লাফ যায়, অর্থাৎ একটা বিড়াল 5 লাফ যায় যে সময়ে, সেই সময়ে আমার একটা কুকুর একটা ডগ যাচ্ছে 4 লাফ, সমান 4 লাফ। তার মানে একটা ক্যাট 5 লাফ যেতে যে সময় নেই, যে সময়টা নিবে, সেই সময়ে একটা কুকুর ডগ 4 লাফ যাবে। তার মানে দুজনের সময়টা সমান। তারপরে সময় করে দিলাম, এখান থেকে রেশিও বের করব। সিটা থাকলো, এই সিটাকে এর নিচে নিয়ে আসবো ডি।
তার মানে এপারে আছে কি 4। একই রকমভাবে এই 5 টাকা নিয়ে এসে এর নিচে বসাবো, সমান কত হয়ে যাবে সি। অর্থাৎ ক্যাটের সময় কত লাগছে স্যার 4, আর ডগের সময় কত লাগছে স্যার 5। তার মানে ক্যাট আর ডগের মানটা কত পেয়ে গেলাম স্যার 4/5, তাই তো। এবার দেখো এখান থেকে কি বলছে আমাকে, যে সেই সময় কুকুর 4 লাফ যায়, কিন্তু কুকুরের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। কুকুরের 3 লাফ, এবার দেখো দূরত্বের কথা বলছে, কুকুর 3 লাফে যত দূর যাবে বিড়াল 4 লাফে তত দূর যেতে হবে, অর্থাৎ দূরত্বের কথা বলছে, অর্থাৎ ডিস্টেন্সের কথা বলছে। তাহলে ডিস্টেন্স লিখো। তাহলে কার স্যার বলেছে কুকুরের 3 লাফ, তাহলে কুকুরকে কি লিখেছিলাম ডগ। তাহলে ডগের 3 লাফ কার সমান হয়ে যাবে স্যার, হয়ে যাবে বিড়ালের 4 লাফের সমান। বিড়ালের 4 লাফের সমান সি। তাহলে দেখো ডি, আবার সিটাকে নিচে নিয়ে আসো, সমান 4 আছে থাকলো, এই 3টাকে আবার নিচে নিয়ে যাও। তার মানে ডগ যাচ্ছে কত দূর 3 দূরত্ব, সি ক্যাট যাচ্ছে কত 3, কুকুর যাচ্ছে 4 আর বিড়াল যাচ্ছে 3। তার মানে এখান থেকে কুকুরের দূরত্ব আর বিড়ালের দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আমাদের কিসের অনুপাত বের করতে বলেছে স্যার, বের করতে বলেছে বিড়াল ও কুকুরের দূরত্বের অনুপাত। কার কার স্যার, বিড়াল ক্যাট আর ডগের দূরত্বের অনুপাত। দূরত্ব বলতে কি স্যার বেগ, বেগ সমান কি জানি আমরা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড মানে কি বেগ, বেগ সমান কি বেগ বা দূরত্ব, এটাই তো। বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে ক্যাটের ক্ষেত্রে দূরত্ব কত ছিল স্যার, দেখো এটা কিসের ছিল, এটা দূরত্বের ছিল, এটা ছিল সময়ের। তাহলে দূরত্ব আগে পরে সময়, নিচে সময়। তাহলে দূরত্ব ক্যাটের কত স্যার 3, 3 বসিয়ে দাও, বাই কি হয়ে যাবে সময়। সময় কত আছে স্যার ক্যাটের, ক্যাটের সময় আছে 4, তাহলে 4 অনুপাত হয়ে যাবে। দেখো ডগের ক্ষেত্রে কি হয়ে যাবে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব ডগের কত ছিল 4 বাই সময় স্যার ডগের কত ছিল 5, তাহলে 4/5। এবার পেলাম এটা ভগ্নাংশের আকারে অনুপাত, কিন্তু আমাদেরকে প্রশ্নে তো ভগ্নাংশের আকারে অনুপাত নেই, আমাদেরকে সরল অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে কি করে দিব স্যার, করে দিব আমরা, দেখো এই টাইপের যখনই ভগ্নাংশের কোনো কিছু থাকবে আর সেটাকে যদি সরল টাইপের অনুপাতে প্রকাশ করতে চাও, তাহলে কি করে দিবে কোনাকুনি গুণ করে, এটার সঙ্গে এটা গুণ করে প্রথমে বসিয়ে দিবে 3×5 = 15 অনুপাত, আর এটার সঙ্গে এটা গুণ করে সোজা এখানে বসিয়ে দিবে 4×4 = 16। তাহলে একটা কনসেপ্ট এখান থেকে নতুন শিখে গেলাম, যে ভগ্নাংশের আকারে অনুপাত দিলে সরল অনুপাতে কিভাবে প্রকাশ করব। এটার সঙ্গে এটা গুণ করে প্রথমে যেটা উপরে থাকবে সেটার জায়গাতে আমরা প্রথমটা বসাবো। তাহলে উপরেরটার সঙ্গে নিচেরটা গুণ করছি, তাহলে উপরেরটার জায়গাতে এটা বসাবো। এটার সঙ্গে এটা গুণ করছি, তাহলে এটা এই পারে আছে, তার মানে এই পারে বসাবো, আমরা 16 পেয়ে যাব। তার মানে কত পেয়ে গেলাম স্যার 15:16। 15:16 অপশন বি। তার মানে কত সহজে করলাম দেখো, আমাকে বলে দিয়েছে বিড়ালের লাভ, আচ্ছা 5 লাভ, বিড়ালের 5 লাভ যেতে যে সময় লাগে সেই সময়ে কুকুর কত লাভ যায় 4 লাখ। তার মানে সময়ের কথাটা বলেছে কন্ডিশন। তার মানে কি বলেছে আমাকে, বিড়াল 5 লাফ যেতে যে সময় নেবে কুকুর নেবে 4 লাফ যেতে সেই সময়। তার মানে বিড়ালের 5 লাফ আর কুকুরের 4 লাফের সময়টা সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে কুকুর আর ডগের আমরা, আচ্ছা বিড়াল আর কুকুরের আমরা সময়ের অনুপাতটা পেয়ে যাব। এবার আমাকে বলেছে যে কুকুরের 3 লাফের সমান হবে বিড়ালের 4 লাফের সমান। তারপরে কুকুরের 4 লাফ 3 লাফটা কার সমান হবে, বিড়ালের 4 লাফের সমান। তারপরে সমান করে দিলাম। এখান থেকে কুকুর আর বিড়ালের আমরা কি বের করে নেব, এখান থেকে কুকুর আর বিড়ালের আমরা দূরত্বের অনুপাতটা বের করে নেব। এবার দূরত্বের অনুপাত যখনই পেয়ে গেলাম, তাহলে সময় পেয়ে গেলাম, দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আমাকে বলেছে দূরত্ব অর্থাৎ বেগের অনুপাতটা কত হবে। তার মানে বেগের অনুপাতের ফর্মুলা কি জানি স্যার, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। তার মানে কার কার চেয়েছে বিড়াল আর কুকুরের, তাহলে বিড়ালের দূরত্ব কত হয়ে যাবে স্যার, দূরত্ব সমান জানি আমরা, আচ্ছা বেগ সমান জানি আমরা দূরত্ব বাই সময়। তার মানে দূরত্ব কত ছিল বিড়ালের 3 বাই সময় কত ছিল, এইভাবে আমরা করব, করে সরল অনুপাতে প্রকাশ করব। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকাই ক্ষতি হয়। তাহলে বলছে দ্রব্যটির ক্রয় মূল্য কত। একটা জিনিস আমি সহজে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি যদি তোমাকে বলি যে একটা বস্তু তুমি যদি 10 টাকায় বিক্রি করো, তাহলে যত টাকা লাভ হবে 8 টাকায় বিক্রি করলে তত টাকাই লস হবে।
8 টাকায় বা 6 টাকায় বিক্রি করলে তত টাকায় লস হবে। তার মানে দেখো, আমি ধরলাম যে তুমি একটা বস্তু 8 টাকায় কিনে নিয়ে এসছো, তাহলে 8 টাকায় কিনে নিয়ে এসে তুমি যদি 2 টাকা লাভে বিক্রি করতে চাও তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 10 টাকায় বিক্রি করতে হবে। আর যদি 2 টাকা লসে বিক্রি করতে চাও তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 6 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝো, যখনই 10 টাকাতে বিক্রি করছো তাহলে 2 টাকা লাভ হচ্ছে, আর যখনই 6 টাকাতে বিক্রি করছো তখন 2 টাকা লস হচ্ছে। তাহলে আমি যে প্রশ্নটা তোমাকে এভাবে বলি যে একটা বস্তু তুমি কিনে নিয়ে আসলে, আমি বললাম না 8 আছে এখানে, এবার আমি বলে দিলাম তোমাকে একটা বস্তু 10 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে 6 টাকায় বিক্রি করলে তত টাকাই লস হবে। এখানে 2 টাকা লাভ হচ্ছিল আর এখানে 2 টাকা লস হচ্ছে, তার মানে লাভ আর লসটা কি হচ্ছে আমার সমান হচ্ছে, কিন্তু কন্ডিশন কি বলে দিচ্ছি আমাকে, যে 10 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হবে 6 টাকায় বিক্রি করলে তত টাকা লস হবে। তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত? তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত হবে আমি জিজ্ঞাসা করছি তোমাকে। তাহলে দেখো, আশা করি এই কনসেপ্টটা বুঝে গেছো। এবার চল আমি তোমাকে প্রশ্নটা সলভ করছি। তাহলে দেখো, 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হবে, তাহলে আমি যদি ধরে নিই এখানে আমার সিপি অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য এক্স টাকা, অর্থাৎ বস্তুটা আমি কিনেছি এক্স টাকাতে। এবার বলছে 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হবে, তার মানে 1754 টাকায় বিক্রি করার ফলে আমার কি হচ্ছে? লাভ হচ্ছে। আর লাভ বের করতে গেলে আমরা কিভাবে করি? বিক্রয় মূল্য থেকে আমরা আমাদের ক্রয় মূল্যটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ বিক্রি করলাম যত টাকাতে, সেখান থেকে যদি আমরা বস্তুটা কিনে এনেছি কত টাকাতে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো আমরা? লাভ। তার মানে 1794 টাকায় বিক্রি করছে তো লাভ হচ্ছে 54 টাকায়, 1754 টাকায় বিক্রি করছে তখন তার লাভ হচ্ছে। তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা যদি ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই তাহলে লাভ পাবো। তার মানে এত টাকায় বিক্রি করলে যে লাভটা হবে, তাহলে লাভ কত পেলাম? এত। তাহলে এত টাকা লাভ পেলাম আমরা। তাহলে কত টাকায় বিক্রি করলে? 1492 টাকায় বিক্রি করলে তত টাকায় আমার লস হয়। তাহলে দেখো, তাহলে লস কখন হবে? আমরা ক্রয় মূল্য থেকে যখন আমরা বিক্রয় মূল্যটা বাদ দিব তখন লস হবে। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দাও 1492 টাকা। তাহলে 1492 আমরা বিয়োগ করে দিব। তাহলে দেখো, আর একটা জিনিস বলে দিচ্ছি ভালো করে, লাভ যখনই বের করবো সবসময় তোমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিব। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে পেয়ে যাব লাভ, আর ক্রয় মূল্য থেকে যখন আমার বিক্রয় মূল্যটা বাদ দিব তখন হবে লস। কারণ আমি বলে দিচ্ছি, তুমি 10 টাকাতে কিনলে আর একটা বস্তু 8 টাকায় বিক্রি করলে তাহলে তোমার লস কত হলো? তাহলে এটা কিনেছো আর এটা বিক্রি করছো, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিব তবেই তো পাবো লসটা, যে 2 টাকা। কিন্তু যখন তুমি 10 টাকায় কিনে 12 টাকায় বিক্রি করবে, এটা কিনছো এটাতে বিক্রি করছো, তাহলে কত টাকা লাভ করলে? তাহলে বিক্রয় মূল্য 12 থেকে 10 বাদ দিব তবেই তো আমি লাভটা পাবো। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিচ্ছি তাহলে লাভ পাচ্ছি, কিন্তু লসের ক্ষেত্রে কি হয়ে যাবে? ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যটাকে বাদ দিব। তার মানে এত টাকায় বিক্রি করার ফলে যত টাকা লাভ হলো, তাহলে আমি ধরেছিলাম যে এক্সট্রাতে কিনেছিলাম বস্তুটা, তাহলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে লাভ পেলাম। লাভটা কত হয়ে যাবে না, যত টাকায় আমার বিক্রি করলে লস হবে লসের সমান হবে। তাহলে ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যটা বাদ দিয়ে দেবো, তাহলে লস পেয়ে যাবো। তাহলে এই লাভ আর এই লসটা কি হয়ে যাবে আমার সমান। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব। তাহলে দেখো, এক্স এর ভ্যালু কি হয়ে যাবে আমার এখান থেকে? 1754 বিয়োগ প্লাস এই 1492টা এপারে নিয়ে আসো, 1492 সমান এক্স, এই মাইনাস এক্সটা ওপারে গিয়ে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে দেখো, বা এটাকে আমি এপারে লিখলাম এক্স প্লাস এক্স, কত হয়ে যাবে স্যার? 2x সমান এটা যোগ করলে কত হয়ে যাবে? 4 2 6 9 5 14 4 হাজার 1 7 4 11 আর 1 12 2 হাজার 1 2 3 3246। তাহলে এই 2 দ্বারা কাটো, 2 দ্বারা 1 6 2 3, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল স্যার? 1623 টাকা। তার মানে আমরা কি ধরেছিলাম? এক্সট্রা ধরেছিলাম আমরা কি? ক্রয় মূল্য। তার মানে বস্তুটার ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 1623 টাকা। 1623 কোথায় রয়েছে স্যার? অপশন বি স্যার, 1623। তাহলে 1623 আমরা অপশন বি পেয়ে গেলাম উত্তর। চলো পরের প্রশ্ন দেখবে। চলো পরেরটা করবে। কি বলছে প্রশ্নমান? বলছে কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 20 টাকা দামের ডাল মিশ্রণ করলে প্রতি কেজি ডালের মূল্য 16.50 টাকা হবে। তাহলে দেখো, প্রশ্ন কি বলছে আমাকে, একটা চাল রয়েছে যার প্রতি কেজি দাম, অর্থাৎ 1 কেজির দাম হচ্ছে 15 টাকা, এবং আর এক ধরনের চাল রয়েছে যেটার প্রতি কেজি দাম হচ্ছে 20 টাকা।
তাহলে এই দুই ধরনের চাল যেটার দাম হচ্ছে 1 কেজির দাম 15 টাকা এবং আর অন্য এক ধরনের চাল যেটার দাম হচ্ছে প্রতি কেজি আমার 20 টাকা। এই দুই ধরনের চালকে আমার মিশ্রণ কত অনুপাতে মেশালে, অর্থাৎ এই চালটা কত কেজি এবং এই চালটা কত কেজি অনুপাতে আমার মেশালে মিশ্রণ যে চালটা পাবো সেই মিশ্রিত চালের দামটা হবে 16.50 টাকা। তাহলে দেখো এই দুটোকে মিশিয়ে আমরা পাচ্ছি কত, 16.50 টাকা। তাহলে এটাকে আমরা লিখব মাঝখানে। এটা হচ্ছে এলিগেশন মেথড, একেবারে সহজে হয়ে যাবে। দেখো এখানে আমরা দিব একটা লাইন, এটা থেকে এটার ডিফারেন্স বের করব। 16.50 থেকে 15 বাদ দাও, কত হয়ে যাবে স্যার, 1.50। এবার দেখো 20 থেকে 16 বাদ দাও, এখানে বসাও, কোনাকুনি বসাবে। এটা থেকে বাদ দিয়ে দেখো এটা তো বড়, এখানে এলিগেশনের নিয়ম কি থাকবে, এইটা থাকবে একটা, এই উপরের চাইতে এটা একটা বড় থাকবে আর এখানকার চাইতে এখানে একটা বড় থাকবে, অর্থাৎ উপরে এই ভ্যালুটার চাইতে একটা বড় থাকবে একটা ছোট থাকবে। এবার ছোটটাকে কি করবো আমরা, এটা থেকে ছোটটা বাদ দিয়ে তার কোনাকুনি বসাবো আর বড়টাকে এটাকে বাদ দিয়ে আমরা এর কোনাকুনি বসাবো। তাহলে 20 থেকে 16.5 বাদ দিলে কত হয়ে যাবে স্যার, 3.50। তারপরে কত পেয়ে গেলাম আমরা, 3.50। তাহলে এই দশমিক গেল, এই শূন্য গেল, 5 দ্বারা 3, 5 7 35, তাহলে পেয়ে গেলাম কত, 7:3। তার মানে কত অনুপাতে মেশাতে হবে স্যার, যে গড় দামটা 16.50 টাকা হয়ে যাবে আমার 7:3 অনুপাতে, 7:3 আমাদের মেশাতে হবে দুটো চালকে। কি করলাম, 15 টাকা কেজি চাল রয়েছে আর একটা রয়েছে 20 টাকা প্রতি কেজি চাল। এই দুটো চালকে কত অনুপাতে মেশালে আমার মিশ্রিত চালের মূল্য হবে প্রতি কেজি 16.50 টাকা। তাহলে 16.50টা মাঝখানে বসালাম। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে আমরা এই কোণাতে বসাবো, এটা থেকে এটা বাদ দিয়ে আমরা এই কোণাতে বসাবো। এবার দুটোকে দেখো, এখানেও দুটো সংখ্যার আগে দশমিক, এখানেও দুটো সংখ্যার আগে দশমিক, তাহলে এই দশমিক আমার ভ্যানিশ হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এবার কাটাকাটি করবো, এই শূন্য কাটলো, 5 দ্বারা 3 5 15, 5 দ্বারা 7, তাহলে 7:3 পেয়ে গেলাম কি আমরা উত্তর, 7:3। অর্থাৎ 7:3 রেশিওতে যদি আমরা মেশাই চালটা, তাহলে কি হবে, মিশ্রিত যে চালটা পাবো তার দাম হবে আমাদের 16.50 টাকা। চলো, আশা করি বুঝতে পেরেছো এবং প্রত্যেকটা জিনিস তোমরা কতটুকু বুঝতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি একেবারে জিরো থেকে বলার চেষ্টা করছি, কারণ অনেক টাইপের স্টুডেন্ট রয়েছে যারা একেবারে জিরো রয়েছে, তাদেরকে নিয়েও চলছি ক্লাসের মধ্যে। আর যারা একবারে অ্যাডভান্স লেভেলের আছো তাদেরকে তো আর জিরো, যারা জিরো রয়েছে তাদেরকে নিয়ে চলে, যারা অ্যাডভান্স লেভেলের রয়েছে তারা তো অবশ্যই বুঝতে পেরে যাবে। চলো কি বলছে, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এ এবং কোণ বিএসি সমান 50 ডিগ্রি হলে কোণ ওবিসি এর মান কত আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো পরিবৃত্ত, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত বলেছে আমাকে। তাহলে দেখো পরিবৃত্ত কি বলতে, একটা আমার বৃত্ত থাকবে যার ভিতরে থাকবে আমার ত্রিভুজটা, যার মধ্যে থাকবে ত্রিভুজটা। তাহলে দেখো পরিবৃত্ত অর্থাৎ ত্রিভুজকে আবৃত করে যে আমার ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যে আমার, এগুলো তো শীর্ষবিন্দু আমার, তাহলে শীর্ষবিন্দুগুলো দিয়ে যে আমার ত্রিভুজটা বাইরে থাকবে, ত্রিভুজের বাইরে যে বৃত্তটা থাকবে সেটা হবে আমার পরিবৃত্ত, সেটাকে বলি। তাহলে কি বলছে, ত্রিভুজ এবিসি এর, তাহলে নাম দাও ত্রিভুজ এ, এটা বি, এটা সি, তাহলে ত্রিভুজ এবিসি এর ও পরিবৃত্তের কেন্দ্র, ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, কেন্দ্র কোনটা, ও, তাহলে এই ওটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র আমাকে বলছে এবং কোণ বিএসি সমান 50 ডিগ্রি হলে, কোণ বিএসি যেটা মিডিলে থাকে সেটার মান বসাই। দেখো কোণ কি রয়েছে, বিএসি, তাহলে মিডিলে কে আছে স্যার, এ, তার মানে এ কোথায় আছে এখানে, তাহলে এটার মান দিয়ে দিয়েছে আমাকে 50 ডিগ্রি। কত ডিগ্রি স্যার, 50 ডিগ্রি। তাহলে বলছে আমাকে কোণ ও বিসির সমান কত, ও বিসি, কোণ ও বিসি, তার মানে কার মান চাইছে, বি এর মান, বি কোথায় আছে এখানে, অর্থাৎ এটুকুর মান চাইছে। তাহলে প্রথমে তোমরা আগে এই জিনিসটা দেখো, এই যে ত্রিভুজের এই কোণের মান যদি আমার 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান হয়ে যাবে তার ডবল। সবসময় একটা পরিবৃত্ত দ্বারা আবৃত যে ত্রিভুজটা থাকবে পরিবৃত্ত, আচ্ছা
ত্রিভুজের বাইরে যে পরিবৃত্তটা রয়েছে আমার, এই পরিবৃত্তটার মধ্যে যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজের এই কোণটা, শীর্ষবিন্দুর কোণটা যেটা হবে 50 ডিগ্রি, এই কোণের মানটার দ্বিগুণ হবে এই কোণের মানটা। এই কোণের মানটা কত হয়ে যাবে স্যার? এই মানের দ্বিগুণ। তার মানে এর মান যদি 50 হয় তার মানে এর মান কত হবে স্যার? 100। তার মানে কোণ বিওসি বা কোণ ও সমান এই কোণ ও এর মানটা কত পেলাম আমরা? 100 ডিগ্রি। এবার দেখো এটা একটা কি আমার? এটা একটা ত্রিভুজ। দেখো এটা একটা তো ত্রিভুজ আমার, ওবিসি। ওবিসি তো একটা আমার ত্রিভুজ। এবার দেখো এটা কি রয়েছে? এই যে ওটা কি? এই পরিবৃত্তের কেন্দ্র। এবার দেখো এটা যদি পরিবৃত্তের স্যার কেন্দ্র হয়, আর কেন্দ্র থেকে এগুলো আমার কি? এগুলো কি স্যার? এগুলো কি? ব্যাসার্ধ। এটা আমার কি? একটা ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ। আর আমরা কি জানি? একটা বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হয়। তার মানে দেখো এই ব্যাসার্ধের মানও সমান হবে, এই ব্যাসার্ধের মানও সমান হবে। তাহলে আমি যে এখান থেকে একটা জ্যা টানি, তাহলে কি হয়ে যাবে স্যার? এটা একটা ত্রিভুজ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এই ত্রিভুজের এই বাহু অর্থাৎ এই দুটো বাহু কি আমার সমান? তার মানে কি হয়ে গেল স্যার? সমদ্বিবাহু ত্রিভুজ। আর আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো কোণের মান কি হবে? আমাদের সমান হবে। অর্থাৎ এই দুটো কোণের মান সমান সমান করে হবে। তাহলে একটা ত্রিভুজের কোণের সমষ্টি কত জানি? আগে তোমরা এটা বলো। একটা ত্রিভুজের মোট কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। অর্থাৎ তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যার মধ্যে আমার কোণ ও সমান হয়ে গেছে 180 ডিগ্রি। তার মানে বেঁচে আছে কত আমার? 180-র মধ্যে 100 বাদ দিয়ে দাও, তার মানে 80 ডিগ্রি বেঁচে আছে। তার মানে এই 80 ডিগ্রি কার মান হবে? এই দুটো কোণের সমষ্টি হবে 80। আর আমরা জানি এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, সেই জন্য এটার মান যা হবে এটারও তা হবে। তার মানে এই দুটো মিলিয়ে যদি 80 হয়, তার মানে একটার মান কত হবে স্যার? 2 দ্বারা ভাগ করে দেবো, 40। তার মানে এটাও হয়ে যাবে আমার 40 ডিগ্রি, এটাও হয়ে যাবে 40 ডিগ্রি, আর এটা 100 ডিগ্রি আমরা পেয়েছি, এর দ্বিগুণ 100, বাকি থাকলো 80। তার মানে এটা ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি এই কোণ আর এই কোণ সমান করে হবে, সেই জন্য 80 বেঁচে আছে। তার মানে এটা যদি 40 হয়, তার মানে এটাও 40 হবে। তাহলে আমাদেরকে চেয়েছে কি? ও বিসি। ও বিসি, বি এর মান কত? 40, সমান কত পেয়ে গেলাম আমরা? 40 ডিগ্রি। যদি আমাদেরকে ও সি বি চাইতো তবুও হয়ে যেত 40। আশা করি বুঝতে পেরেছো। এবার একেবারে ডিটেলসে তোমাদেরকে ভেঙে বুঝিয়ে দিলাম যে প্রত্যেকটা কেস, এটার মধ্যে যতটুকু জিনিস লুকিয়ে আছে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়েছে। পরিবৃত্ত মানে কি বুঝে নিলে, ত্রিভুজের পরিবৃত্ত মানে কি সেটাও বুঝে গেলে, একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত সেটাও বুঝে গেলে, কোণ এই যে বিএসি মানে কোন কোণের মান বলেছে সেটাও বলে দিলাম তোমাদেরকে। বাকি এখানে যে শীর্ষবিন্দুতে রয়েছে যে কোণটা, তার এই মানটা কত হবে সেটাও বলে দিলাম। এই মানের দ্বিগুণ হবে এই কোণের মানটা। আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটি কোণের সমষ্টি আমাদের কি হয়? আচ্ছা, দুটি কোণের মান সমান সমান করে হবে, আর সেটাও বলে দিলাম। চলো, আশা করি এবার এই টাইপের অঙ্ক আসলে কিন্তু তোমরা করে আসতে পারবে। আর পরীক্ষা হলে এই টাইপের একটা অঙ্ক তোমরা কোণ নির্ণয়ের 100% পাবে, মাস্ট পাবে, একটা অঙ্ক পাবে কোণ নির্ণয়ের। চলো, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদারিত্ব করে। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা নিয়োগ করে। বছরান্তে অনিল লাভের 20% পায়। অনিল কত টাকা নিয়োগ করেছিল সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো, কে? অনিল। এ ফর অনিল লিখছি। কে স্যার? অজয়। এ ফর, আচ্ছা বাংলাতে লিখো অজয়, এটা অজয় আর এটা অনিল, তাই তো? অনিল। তাহলে অজয় কি করছে আমার? একটি অজয় এবং অনিল মিলে একটা যৌথ ব্যবসা, অর্থাৎ একসঙ্গে একটা ব্যবসা শুরু করছে, যেখানে অজয় ব্যবসায় 8,000 টাকা। অজয় কত দিচ্ছে ব্যবসায়? 8,000 টাকা আমার দিচ্ছে। কত মাসের জন্য স্যার? বলছে 8 মাসের জন্য। তাহলে 8,000 টাকা দিচ্ছে কত মাসের জন্য? 8 মাসের জন্য। তাহলে 8,000 যত টাকা দিচ্ছে অ্যামাউন্ট, মানে কত টাকা দিল, ইনভেস্ট করলো, ইনটু যদি আমরা সময়টাকে করে দিই, তাহলে যেটা পাবো, অর্থাৎ 8 × 64, 6 4 0 0, 64,000 পেলাম। এবার দেখো কি বলছে আমাদেরকে, এবং বাকি, আচ্ছা 8 মাসের জন্য নিয়োগ করে, এবং অনিল বাকি 4 মাসের জন্য
টাকা নিয়োগ করে। অনিল বাকি 4 মাসের জন্য আমার নিয়োগ করেছে, কিন্তু বলেনি কত টাকা। আমি ধরে নিব অনিল x টাকা নিয়োগ করেছে বাকি 4 মাসের জন্য, ইন্টু 4 সমান 4x টাকা। এবার দেখো এই যে ব্যবসায়ী কত টাকা করে ইনভেস্ট করেছিল সেটার সঙ্গে যদি আমরা সময়টাকে গুণ করে দিই কত সময়ের জন্য, তাহলে যে দুটো পাবো সেই দুটোর অনুপাতটাই হয়ে যাবে আমাদের লাভের অনুপাত। অর্থাৎ লাভের অনুপাতটা কি হয়ে যাবে স্যার আমাদের, না ইনভেস্ট করা টাকার সঙ্গে যদি আমরা সময়ের গুণফল করে দিই, ইনভেস্ট করা টাকার সঙ্গে কত সময়ের জন্য করেছে সেটা গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব লাভের পরিমাণটা, লাভের অনুপাতটা পেয়ে যাব। তার মানে অজয় করেছে 8,000 টাকা 8 মাসের জন্য, সমান পেয়ে গেলাম 64,000 টাকা। এদিকে অনিল আমি ধরলাম x টাকা 4 মাসের জন্য, পরের 4 মাসের জন্য বলেছে, সেই জন্য x ইন্টু 4 সমান 4x টাকা। তাহলে অজয় এবং অনিলের লাভের অনুপাতটা কত হয়ে যাবে স্যার, তাহলে লাভের অনুপাতটা হয়ে যাবে 64000 অনুপাত কত হয়ে যাবে 4x। এবার প্রশ্নে বলছে যে অনিল লাভের 20% পায় স্যার। এখান থেকেই তো মজার জিনিস রয়েছে, 20%। 20% মানে কি স্যার, 20/100, কাটাকাটি করবো, 20 1 20, 5 20 100, অর্থাৎ 1/5। 20% মানে পেলাম 1/5, অর্থাৎ অনিল পাচ্ছে 20%। কে পাচ্ছে, অনিল পাচ্ছে 20%। অনিল আর কে রয়েছে, অজয় রয়েছে, এই দুইজনই তো রয়েছে। আচ্ছা অজয়, অনিল আর অজয় রয়েছে, কিন্তু বলছে অনিল পাচ্ছে মোট লাভের 20%। 20% মানে কি 1/5, অর্থাৎ 5 টাকা যদি লাভ হয়ে থাকে তাহলে 1 টাকা কে পাবে, অনিল। তার মানে 1 টাকা পেল অনিল। 5 টাকার মধ্যে 1 টাকা পেল অনিল, তার মানে বাকি টাকা কে পাবে স্যার, অজয়। তার মানে বাকি কত থাকলো, 5 থেকে 1 বাদ দিব 4। তার মানে 5 টাকার মধ্যে 1 টাকা পেল অনিল, তাহলে বাকিটা কত থাকলো, 5 থেকে 1 বাদ দিল 4 থাকলো, তার মানে 4 টা কে পাবে, অজয়। তাহলে আমাদের এখানে কার কার অনুপাত নিয়েছিলাম, অজয় আর অনিলের লাভের অনুপাতটা কত পেলাম, এত। তাহলে অজয় আর অনিলের লাভের অনুপাত কত হবে, 4:5 সমান হয়ে যাবে 4:5। দেখো এখান থেকে তো এটুকু বুঝে নিলাম যে 20% পাচ্ছে লাভের কে, অনিল। তারপর 20% মানে কি 1/5, 5 টাকার মধ্যে 1 টাকা পেয়েছে অনিল, আর অজয় পেয়েছে 4 বাকি টাকাটা। তার মানে 5-এর মধ্যে 1 বাদ দিব, 4 টাকা অনিল পেয়েছে। তার মানে অজয় আর অনিলের লাভের অনুপাতটা কত হয়ে গেল স্যার, 4:5। আচ্ছা 4:1, সরি 4:1। অজয় এবং অনিলের লাভের অনুপাতটা পেয়ে গেলাম 4:1। আর আমরা এখান থেকে কি পেলাম, যে ইনভেস্ট করা টাকার সঙ্গে যদি সময়ের গুণফল করি তাহলে সেটা পেয়ে যাব কি আমরা, লাভের অনুপাত। তার মানে লাভের অনুপাতটা অজয় এবং অনিলের কত পেয়েছি, এত। আর যার মানটা আমরা এখান থেকে পেলাম 4:1। তাহলে এটা সমান কত হয়ে গেল, 4:1। তাহলে এখান থেকে এবার আমরা কাটাকাটি করব। অনুপাত মানে কি বাই আকারে লিখা, 4x = 4/1, তাই তো। তাহলে দেখো 4 দ্বারা 4 1 4, 4 6 24, 0 0 0, 4 দ্বারা 4 4 16, 0 0 0। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে স্যার, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে এই 1 দ্বারা গুণ করো, আর এখানে এই 4000 টাকা এই 1 দ্বারা গুণ করো, তাহলে x সমান কত হয়ে যাবে, 4000 সমান 4000। তাহলে x এর ভ্যালু কত পেলাম, 4। আর এক্সট্রা কি ছিল, যে অনিল কত টাকা ইনভেস্ট করেছিল। তাহলে আমাকে কি চেয়েছে, যে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল, নিয়োগ করেছিল। তাহলে অনিল আমরা কত পেলাম, 4000 টাকা আমার নিয়োগ করেছিল। চলো আশা করি বুঝতে পেরেছো। ইনভেস্ট করা টাকার সঙ্গে যদি আমরা কত সময়ের জন্য করেছে ইনভেস্ট সেটা গুণ করে দিই, তাহলে পেয়ে যাব আমরা কি, লাভের পরিমাণটা। দুজনের লাভের পরিমাণের অনুপাতটা বের করব, আর আমাকে পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে যে কত অনুপাতে তাদের লাভ হচ্ছে। তাহলে এই অনুপাতটা সমান কত হয়ে যাবে, প্রশ্নে দেওয়া অনুপাতের সঙ্গে সমান হয়ে যাবে। সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব। এক্স এর মান হচ্ছে আমার কি, অনিল কত টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল, তাহলে অনিল আমরা পেয়ে গেলাম। যখনই অংশীদারিত্ব কারবার থেকে আসবে স্যার, যে এ বা বলে দিল একজন ব্যক্তি আছে এত টাকা এত মাসের জন্য করেছে, একজন ব্যক্তি আছে বি নামে একজন ব্যক্তি এত টাকা এত মাসের জন্য করেছে, সি একজন ব্যক্তি এত টাকা এত মাসের জন্য করেছে, তাহলে সময় শেষে তাদের লাভের অনুপাতটা কত হবে, তাহলে আমরা তাদের ইনভেস্ট করা টাকার সঙ্গে সময়ের গুণ করে দেব, করে তাদের অনুপাতটা বের করে নেব, সেটাই হয়ে যাবে অনুপাতের গুণফল। আর এই টাইপের অংশীদারিত্ব কারবার থেকে একটা প্রশ্ন তোমাদের আসার একেবারে সম্ভাবনা রয়েছে, 99% সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে, 7
8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের কি বলেছে গোলক পাওয়া যাবে। তাহলে দেখো কত সেমি ব্যাসার্ধের গোলাচ্ছে স্যার, মজার জিনিস শিখিয়ে দিয়েছি। দেখো একটা গোলক রয়েছে যার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, এটাকে গলিয়ে আমার তৈরি করছে একটা ছোট গোলক যার ব্যাসার্ধ হচ্ছে আমার কি 1 সেমি। তাহলে দেখো একে গলিয়ে একে তৈরি করা মানে কি এর আয়তনটাকে গলাচ্ছে আমার, এর আয়তন দিয়েই তো এর আয়তন তৈরি করছে। তার মানে এর আয়তন বেশি এর ছোট, তার মানে একে গলিয়ে কতগুলো আমি তৈরি করতে পারবো এটা না এর আয়তন দ্বারা এর আয়তনকে ভাগ করে দিব। তাহলে দেখো এর আয়তনের ফর্মুলা কি জানি স্যার আমরা, দেখো 4/3 পাই আর কিউব। আর এর আয়তনের ফর্মুলা কি জানি স্যার, সেম গোলকের আয়তনের ফর্মুলা সব গোলকের ক্ষেত্রেই সেম হয়, তাহলে 4/3 পাই আর কিউব। তাহলে দেখো 4/3 পায়ের মান রাখলাম ইন্টু আর কিউব, আর এর মান কত আছে 8, তাহলে 8 এর কিউব কত হয়ে যাবে 8 গুণিত 8 গুণিত 8। আর এখানে আমরা কত পাবো 4/3 পাই গুণিত আর কিউব বলতে স্যার কত 1 এর কিউব, অর্থাৎ 1 গুণিত 1 গুণিত 1। তার মানে একে গলিয়ে তৈরি করছে এটা, তার মানে এই টাইপের গোলক আমি কয়টা পাবো, তাহলে এর আয়তনকে ভাগ করে দিব এর আয়তন দ্বারা। তার মানে এর আয়তন বড় গোলকের আয়তনটাকে আমরা ভাগ করে দিব ছোট গোলকের আয়তন দ্বারা। তাহলে ছোট গোলকের আয়তন কত রয়েছে 4/3 পাই আর কিউব, আর এর মান কত হচ্ছে 1 গুণিত 1 গুণিত 1। তাহলে দেখো 4/3 গেল, পাই পাই গেল, তাহলে এই 1 1 1 নিচে থাকা না থাকা সমান 1 1 1 1 1 1, অর্থাৎ তিনটা একের গুণফল কি হয়ে যাবে 1, আর নিচে 1 থাকা না থাকা সমান, তাহলে 8 8 64, আর 64কে 8 দ্বারা গুণ করলে কত হয়ে যাবে স্যার 4 8 32, 2 হাতে 3, 6 48 51, তার মানে কত হয়ে যাবে 512টি গোলক তৈরি করা যাবে। এক তো এইভাবে তৈরি করতে পারবে তোমরা, অর্থাৎ এই গোলককে গলিয়ে এই গোলক তৈরি করছে, তাহলে আমরা বড় গোলকের আয়তনকে ভাগ করে দিব ছোট গোলকের আয়তন দ্বারা, পেয়ে যাব আমার কতটা গোলক তৈরি করতে পারবে। আর 2 নম্বর পদ্ধতি হচ্ছে একেবারে সেকেন্ডের মধ্যে তৈরি করা, যখন একই জিনিস থেকে আমার গোলক থেকে গোলক তৈরি করছে, শঙ্কু থেকে যদি শঙ্কু, চোঙ থেকে চোঙের তৈরি করে, তাহলে আমরা কিছু করব না। দেখো যখন একটা গোলক থেকে আর একটা গোলক তৈরি করবে তখন আর কিউবকে আর কিউব দ্বারা r1 কিউব বাই r2 কিউব, r1 কিউব বলতে বড় গোলকের ব্যাসার্ধ, বড় গোলকের ব্যাসার্ধ কত রয়েছে 8, আর তাহলে 8 এর কিউব কত হয়ে যাবে 8 গুণিত 8 গুণিত 8 বাই r2 কিউব, অর্থাৎ ছোট গোলক যে গোলকটা তৈরি করেছি তারা ব্যাসার্ধ কত 1, 1 এর কিউব কত হয়ে যাবে 1 গুণিত 1 গুণিত 1, তাহলে নিচে 1 থাকা না থাকা সমান, তাহলে 8 এর কত হয়ে যাবে 512। তার মানে কতটা গোলক তৈরি করবে স্যার 512। যখন কোনো বড় গোলককে গলিয়ে ছোট গোলক তৈরি করবে তখন তোমরা ডিরেক্টলি বড় গোলকের ব্যাসার্ধের কিউব বাই ছোট গোলকের ব্যাসার্ধের কিউব করে দিবে, আনসার তোমরা পেয়ে যাবে, যতটা হবে ততটা গোলক তৈরি করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে, একেবারে সেকেন্ডে কিভাবে করবে সেটাও বলে দিলাম। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায়, তাহলে প্রথমে প্রতিদিন গড় খরচ কত ছিল আমাকে জিজ্ঞাসা করেছে। চলো দেখি, করো তো দেখি তোমরা প্রত্যেকে। চলো আমি সরে যাচ্ছি, প্রত্যেকে করে দেখাও দেখি। চলো প্রত্যেকে করবে, খুব সুন্দর প্রশ্ন রয়েছে, পরীক্ষায় এসেছে তোমাদের বিগত বছরের, অর্থাৎ আগের বছর ডব্লিউবি এর পরীক্ষাতে এসেছে অলরেডি। চলো প্রত্যেকে করবে। চলো আশা করি করতে পেরেছো, যারা করতে পেরেছো আমার সঙ্গে অ্যান্সারটা অবশ্যই মিলিয়ে নেবে, আর যারা পারোনি দেখে নাও অ্যান্সারটা। দেখো একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, আগে 35 জন আমার ছাত্র ছিল। আচ্ছা একটা হোস্টেলে 35 জন আমার ছাত্র ছিল, এবার কি বলছে যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়, 35 জন ছিল প্লাস 7 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে কত হয়ে গেল স্যার 42 জন। তাহলে এখন আছে কত 42 জন, তাহলে বলছে যে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 42 টাকা করে বৃদ্ধি পাবে। যদি 7 জন বৃদ্ধি পায়, আগে ছিল 45 এখন 7 জন বৃদ্ধি পেয়েছে, যার ফলে কত হয়েছে 42 জন, এখন হয়ে গেছে 42 জন, এবং 7 জন বৃদ্ধির ফলে আমার খরচটা কত বৃদ্ধি পেয়েছে, তার খরচটা বৃদ্ধি পেয়েছে প্রতিদিন 42 টাকা করে। তাহলে বলছে কিন্তু মাথাপিছু খরচের গড় 1 টাকা করে কমে যায় এই 7 জন আসার ফলে, অর্থাৎ এখন 42 জন হয়েছে, তাহলে 42 জন হওয়ার ফলে মাথাপিছু গড় খরচটা 1 টাকা করে কমে যাচ্ছে, গড়ে খরচটা 1 টাকা করে কমে যাচ্ছে। তাহলে বলছে যে তাহলে প্রথমে
প্রতিদিনের গড় খরচ কত ছিল, অর্থাৎ প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল। তাহলে আমি ধরে নিব যে যেটা চেয়েছে সেটা ধরে নাও যে প্রথমে গড় খরচ কত ছিল স্যার, এক্স টাকা করে ছিল, অর্থাৎ গড়ে এক্স টাকা করে খরচ হতো। তাহলে দেখো এখন কতজন ব্যক্তি আছে, 42 জন ব্যক্তি আছে। তাহলে প্রত্যেক জনের খরচ কত করে কমে গিয়েছে, গড়ে গড়ে কমে গিয়েছে 1 টাকা করে। আগে ছিল গড় খরচ কত, এক্স টাকা, তাহলে 1 টাকা করে কমে গেলে কত হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান। তাহলে এখন মোট খরচ হচ্ছে কত, তাহলে আমরা কি বলেছিলাম যে মোট ব্যক্তিকে যদি আমরা মোট খরচ দ্বারা গুণ করে দিই, গড় দ্বারা যদি গুণ করে দিই, তাহলে কি পেয়ে যাব, আমরা মোট খরচ পেয়ে যাব। মোট ব্যক্তিকে বা মোট লোক সংখ্যাকে যদি আমরা মোট গড় দ্বারা গুণ করে দিই, তাহলে পেয়ে যাব মোট টোটালটা পেয়ে যাব। যদি আমরা কতজন ব্যক্তি আছে, মোট ব্যক্তিকে যদি আমি বলে দিলাম যে 7 জন ব্যক্তি আছে যাদের বয়সের গড় বয়স হচ্ছে গড়ে করে 2 বছর করে, তাহলে তাদের মোট বয়স কত হয়ে যাবে, তাহলে মোট ব্যক্তি ইন্টু গড় বয়স করে দিলে আমরা পেয়ে যাব তাদের বয়সের সমষ্টিটা, তাই তো। তাহলে সেম কেস দেখো, আমি ধরলাম যে আগে তাদের গড়ে এক্স টাকা করে খরচ হতো, তাহলে এখন কি বলছে 1 টাকা করে কমে গিয়েছে, তাহলে এখন গড়ে কত টাকা করে খরচ হবে স্যার, এক্স বিয়োগ 1 টাকা করে, যেহেতু গড় খরচ 1 টাকা করে কমে গিয়েছে, তার মানে এক্স বিয়োগ 1 টাকা করে গড় খরচ হচ্ছে এখন। তাহলে এখন মোট আছে কতজন স্যার, 42 জন। তার মানে 42 জনের মোট খরচ কত হবে, গড় দ্বারা গুণ করে দাও, তাহলে এখন গড় খরচটা কত, এক্স বিয়োগ 1। তাহলে গড়ের সঙ্গে মোট ব্যক্তি গুণ করে দেব, পেয়ে যাব মোট খরচটা। তাহলে এটা সমান হয়ে যাবে কার স্যার, এটা সমান হয়ে যাবে আগে কত খরচ হতো 35 ইন্টু আগে গড় খরচ কত ছিল স্যার, আগে ছিল কতজন, আগে প্রথমে 35 জন ছিল, তাহলে 35 জন, আর আগে গড় খরচ কত ধরেছি আমরা, এক্স টাকা করে, তাহলে 35 জন যদি গড়ে এক্স টাকা করে খরচ হয়, তাহলে মোট খরচ কত হবে 35 ইন্টু এক্স। তাহলে এটা হতো আগে, আর এটা এখন কি আমরা পেয়েছি বর্তমানের খরচ। তাহলে আগের খরচের সঙ্গে যদি এখন আমাদের খরচ কত বেড়ে গিয়েছে, 42 টাকা করে প্রতিদিন বেড়ে গিয়েছে, তাহলে 42 যোগ করে দিব, তাহলে আজকের খরচটা পেয়ে যাব, বর্তমান খরচটা। তাহলে ক্যালকুলেশন করে নাও এখান থেকে, এটা করতে গেলে কত হয়ে যাবে, 42x মাইনাস 42 ইকুয়াল টু হয়ে যাবে 35x প্লাস 42। তাহলে দেখো 42x এই 35x মাইনাস হবে এপারে এসে ইকুয়াল টু এই 42 ওপারে গিয়ে প্লাস হবে, তাহলে 42 কত হয়ে যাবে স্যার 84। তাহলে 42 থেকে 35 বাদ দিলে 7x ইকুয়াল টু 84, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে 12। তার মানে x এর ভ্যালু কত পেলাম স্যার 12। তাহলে আমাকে কি চেয়েছে প্রশ্নে, চেয়েছে তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল, তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচটা কত ধরেছিলাম x, তাহলে x এর ভ্যালু কত পেলাম স্যার 12। তারপরে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল স্যার 12 টাকা। আরেকবার বলে দিচ্ছি, 35 জন ছিল, 7 জন বৃদ্ধি পেয়েছে, তাহলে টোটাল কত হয়ে গেল 42 জন। তাহলে 42 জন হওয়ার ফলে এখন গড় খরচটা কত করে কমে গিয়েছে, মাথা পিছু 1 টাকা করে কমে গিয়েছে। তাহলে আমি ধরবো আগে ছিল গড় খরচ 1 টাকা করে, তাহলে 1 টাকা করে কমে গিয়েছে, তাহলে এখন গড় খরচটা কত হবে মাথা পিছু স্যার, এক্স বিয়োগ 1। তাহলে এক্স বিয়োগ 1 যদি একজনের খরচ হয়, তাহলে 42 জনের কত হবে স্যার, 42 ইন্টু গড়, তাহলে 42 ইন্টু এটা করে দিলাম, তাহলে এটা পেলাম বর্তমান খরচ। তাহলে বর্তমান খরচ সমান কি হয়ে যাবে স্যার, আগে দেখো আগে 35 জন ছিল, তাহলে 35 জনের গড় খরচ কত হচ্ছিল এক্স টাকা, তাহলে 35 ইন্টু এক্স সমান পেয়ে যাব কি আমরা মোট খরচ, অর্থাৎ একজনের হচ্ছিল এক্স টাকা করে খরচ, অর্থাৎ গড়ে এক্স টাকা করে খরচ হচ্ছিল, তাহলে 35 জন ছিল, তাহলে 35 জনের কত টাকা খরচ হবে 35 ইন্টু এক্স টাকা, এটা হচ্ছিল আগে। কিন্তু এটা তো আমরা বর্তমানের হিসাব ধরছি, তাহলে এটা হচ্ছিল আগে। তাহলে দেখো এখন 35 জন থেকে 7 জন বৃদ্ধি পাওয়া খরচটা কত বৃদ্ধি পেয়েছে প্রতিদিনের, প্রশ্নে বলেছে 42 টাকা বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে আগে এত টাকা খরচ হতো, কিন্তু এখন হয়ে গেছে কত টাকা বৃদ্ধি 42 টাকা, বর্তমান খরচটা কত হয়ে যাবে প্লাস 42 করে দেবো। তাহলে এটাও বর্তমান, এটাও বর্তমান, দুটোকে সমান করলাম, এক্স এর ভ্যালু বের করলাম 12, এক্সট্রা ধরেছিলাম কি আগে মাথা পিছু গড় খরচ, তাহলে আগে মাথা পিছু গড় খরচ কত পেয়ে গেলাম স্যার 12 টাকা। আশা করি বুঝতে পেরেছো, আমি একেবারে পুরোটা প্রশ্ন ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। এই প্রশ্নটা একটু বোঝার প্রয়োজন ছিল, কারণ প্রশ্নের লাইনগুলো একটু তোমাদেরকে ডিফিকাল্ট করে দিয়েছে, কিন্তু ক্যালকুলেশন সহজ। চলো, আশা করি বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকটা প্রশ্ন।
এবং প্র্যাকটিস সেটটা আশা করি তোমাদেরকে ভালো লেগেছে, প্রত্যেক জায়গায় বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে এবং আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট বক্সে লিখে। আমি অবশ্যই সেই জিনিসগুলোকে আরও তোমাদেরকে ভেঙে বলার চেষ্টা করব এবং ক্লাসটাকে অবশ্যই লাইক করে দেবে তোমরা এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো আবার দেখা হবে পরের দিন তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।